কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, কোনটি জারক পদার্থ, কোনটি বিজারক পদার্থ, আর জারণ সংখ্যা নির্ণয়। আমার এই তিনটি জিনিসের ওপরই আমি কিন্তু এতক্ষণ আলোকপাত করলাম। এরপরে আমি যেটা যাব ব্যালেন্সিং, মানে সমতা বিধান, যেটা আমরা ছোটোবেলাতে করতাম, হয় মুখস্থ করতাম, বা 2 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, মিলেনি, বা 174, 232 বিক্রিয়ক আর বিক্রিয়া এইভাবে মনে রাখতাম। কিন্তু আমার মনে হয়েছে যে ওই জিনিসটা ঠিক নয়। ঠিক আছে, কারণ তুমি ওই রকমভাবে মনে রাখলে সাবজেক্টটাকে কখনো ভালোবাসতে পারবে না। সাবজেক্টকে ভালোবাসতে গেলে তার বেসিক জিনিসগুলোর ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে। মুখস্থ কি মনে রাখতে হবে সেটা আলাদা কথা, কিন্তু তোমাকে জিনিসটা ফান্ডামেন্টাল জিনিসটা কিন্তু জানতে হবে। তাই আমি যাচ্ছি ব্যালেন্স কি করে করা যায়। দুটো পদ্ধতিতে ব্যালেন্স করা যায় আমরা এখানে ব্যবহার করব। একটা হচ্ছে আয়ন ইলেকট্রন, আর একটা হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে। প্রথম যেটা আমি বলবো আয়ন ইলেকট্রন মেথড, এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আয়ন ইলেকট্রন মেথড, যার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা সমতা বিধান করব। প্রথমে একটা এক্সাম্পল নিচ্ছি আমি, খুব কমন এক্সাম্পল। সবগুলোই আমি কিন্তু 11 বই থেকেই আমি করেছি, কারণ 11-12 ক্লাস, তাই আমি বাংলাটাকে গুরুত্ব দিচ্ছি, তার সাথে ইংলিশ টার্ম থাকে, আর আনুষঙ্গিক যে এক্সাম্পলগুলো আমি বলছি সেগুলো কিন্তু তোমাদের মানে সবগুলো 11-এরই মানে জিনিসপত্র। তা সেই জিনিসটা মাথায় রাখবে। সোজা সোজা জিনিসগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু কঠিন। অনেকজন বলে আমি জয়েন্ট পড়াই, কিন্তু আমি বলি যে এইচএস পড়াতে পারে না সে জয়েন্ট পড়াতে পারে না। এটা আমার কথা, কারণ এইচএস যদি না ভালো জানে সে জয়েন্ট কী করে পারবে। তা আমরা যদি ABCD সেন্টেন্স না জানি, আলফাবেট ভালো করে বা ওয়ার্ড ভালো করে না জানি, তাহলে আমরা রাইটিং লিখবো কী করে? রাইটিং এটা মুখস্থ করে লিখে দিলে তো কখনো হবে না। তা এই জিনিসটার প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে। এইচএসের কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি যে কোনো পরীক্ষাতে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে এবং নিজে পড়েও বুঝতে পারবে। টিচাররা বেসিক্যালি কি হেল্পার আর মোটিভেটার, এই দুটো জিনিস টিচারদের। অনেক টিচার বা আমরা কোনো সময় অনেক ছেলেকে আশাহত করে দিই, এটা ঠিক নয়। প্রত্যেকের মধ্যে সুপ্তভাবে আশা বেঁচে থাকে, তার দিকে আমাদের কী করা উচিত? হেল্প করা উচিত, যাতে তারা কেউ উজ্জীবিত হয় এবং উঠতে পারে। কারণ কোনো একটা যদি আজ ক্রিকেট খেলায় দেখি, আজকে কেউ সেঞ্চুরি করছে, কালকে কেউ 0 করছে। সিমিলারলি শিক্ষাতেও কেউ ছোটো বয়সে ভালো পারেনি, বড় বয়সে ভালো করছে, বা ছোটোবেলায় ভালো পেরেছে, বড়োবেলায় ভালো পারেনি। তাই এই একটা আমি ব্যালেন্স রেখেছি। নামটির থেকে বুঝতে পারছো আয়ন আর ইলেকট্রন। তাই ব্যালেন্স করতে গেলে প্রথমে আয়নকে ব্যালেন্স করতে হবে, তারপরে ইলেকট্রন। নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে হয় নাম দিয়ে কিন্তু কিছু হয় না, আবার নামেও অনেক কিছু এসে যায়। যেমন প্রচেষ্টা, নামটার থেকেই বুঝতে পারছো। তাই আমি Fe2+ থেকে Fe3+ যাচ্ছি। তাহলে 2 থেকে 3 গেছি, জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাই একে কী বলবো? জারণ। যেহেতু অর্ধেকটা বিক্রিয়া লিখেছি তার জন্যই তাই কি নাম বলো? অর্ধ জারণ বিক্রিয়া। দেখো প্রথমে একটি আছে Fe2+, একটি আছে Fe3+। তাহলে আয়ন সংখ্যা কী আছে? দুদিকে সমান আছে, তাহলে গুণ করা কিছু করা দরকার নেই, তাহলে আয়ন সংখ্যা মিলে গেছে। নেক্সট কী করতে হবে? ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কি? এর সামনে 1 আছে, 1 2 গুণ করলে কত হয়? 2, 1 3 গুণ করলে কত হয়? 3। তাহলে আমাকে সমতা করতে হবে। সমতা সবসময় কী করতে হয়? যদি আমরা দেশের সমতা ফেরাতে চাই, যাদের টাকা পয়সা অনেক আছে বা সেইগুলো যদি গরিবের মধ্যে কিছু কিছু করে গরিব মানুষও যদি পেতে পারে, তাহলে কি হবে? অর্থনৈতিক বা তাদেরও আস্তে আস্তে সমতা ফিরিয়ে আনতে যাবে। ঠিক আছে, যেখানে বড়লোক আর গরিব যদি প্রচুর হয়ে যায় পার্থক্যটা, তাহলে কিন্তু সমতা ফেরাবে না। তাই সমতা যদি আমাকে ফিরাতে হয়, তাহলে এই দুটো জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে চার্জ কত পেলাম? ইলেকট্রন, তাহলে 2টি, আর এখানে 3টি। তাহলে আমাকে কী করতে হবে? 2। আমার সবসময় ছোটোর দিকে নজর, নিজে ছোট মানুষ, তাই ছোটো মানসিকতার জন্যে আমি ছোটো কথা ভাবি, 2-এরটি ছোটো, তাহলে 2 দিকে যায়। তা 3 আছে, 3কে যদি 2 করে দিই, কী করে 2 করা যাবে? একটি ইলেকট্রনকে খাইয়ে দিই, তো একে একটি ইলেকট্রন খাইয়ে দিলাম। আমি সবসময় প্লাস লিখি, অনেকজন মাইনাসও লিখি, কিন্তু আমি সবসময় পজিটিভ মেন্টালিটি, তাই সবসময় পজিটিভের কথাই ভাবি, তাই আমি প্লাস লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আয়ন ব্যালেন্স করলাম, তারপরে ইলেকট্রন ব্যালেন্স করেছি। এরপর হচ্ছে অর্ধ বিজারণ বিক্রিয়া। সেটি কীরকম? MnO4 মাইনাস তার থেকে কে গেল? Mn
টু প্লাস। যেহেতু অক্সাইড ফর্মে আছে, অ্যাসিডিক মিডিয়াম আছে, তার জন্য আমাকে এইচ প্লাসটা দিতে হবে। যেদিকেই এইচ প্লাস দেব ঠিক রিভার্স দিকে কিন্তু H2O ফর্মেশন হবে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো এখানে কটি অক্সিজেন আছে? 4টি। এই অক্সিজেনকে বার করতে হলে জল আকারে বার করতে হবে, তার জন্য ক অণু জল হবে? 4 অণু জল হবে। বোঝা গেছে? 4 অণু যখনই জল করে দিচ্ছি কটা হাইড্রোজেন লিখে ফেলেছি? 8টা। তাহলে আমাকে 8H প্লাস করতে হবে। দেখো আমার আয়ন সংখ্যা প্রথমত ব্যালেন্স হয়ে গেছে। এরপরে কি করতে হবে? ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করতে হবে। আবার করি, 1 আর -1 -1, 8 + 1 +8, 1 থেকে বিয়োগ গেলে +7। সিমিলারলি 1 আর 2 গুণ করলে +2, এটিতে 0 নিউট্রাল স্টেটে আছে। তাহলে 7 আর 2, তাহলে 7কে 2 করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? 5টি ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে ব্যালেন্স হয়ে গেল। এরপরে একজনের 5টি, একটি 2টি, একটি, এটা তো সমতা নয়। সমতা করতে গেলে কি হবে? ওকে 5 দিয়ে গুণ করতে হবে, কারণ ইলেকট্রনকে রাখা চলবে না, দুদিকেই যাতে ইলেকট্রন কেটে যায়। তাহলে ওপরটিকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5 দিয়ে গুণ করে দিলাম। তারপরে তীরচিহ্ন এদিকগুলো যোগ করে দেবো, তীরচিহ্নের এদিকগুলো যোগ করে দেবো। তা যোগ করে দিই, মাঝে কি চিহ্ন দিয়ে দেবো? সমান চিহ্ন দিয়ে দেবো। তাহলে সমতাবিধানে এলো কি না? 5Fe2 প্লাস MnO4 মাইনাস 8H প্লাস চলে গেছে। এদিকটা কি পড়ে এলো? 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2। ব্যাস, অ্যাসিড মাধ্যমে আমরা কিন্তু করে দিতে পারলাম। ঠিক আছে, আরেকটা সিমিলার করে দিই আয়ন ইলেকট্রন পদ্ধতি। Cr272 মাইনাস Fe2 প্লাস H প্লাস Cr3 প্লাস Fe3 প্লাস H2, এটিও আয়ন ইলেকট্রন পদ্ধতি অ্যাসিড মাধ্যমে আমরা সমতাবিধান করব। তাহলে আবার সেই অর্ধ জারণ বিক্রিয়া লিখছি না আমি, তোমরা একটা করিয়ে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। একই জিনিস, Fe2 থেকে Fe3, তাহলে এখানে একটি ইলেকট্রন দিয়ে দিলাম, ব্যাস অর্ধ জারণ বিক্রিয়া হয়ে গেল। অর্ধ বিজারণ বিক্রিয়াটা একটু চেঞ্জ আছে, একটু দেখতে হবে যে Cr3 প্লাস প্লাস H2। দেখো এখানেতে যে জিনিসটা আছে Cr2 আছে, তাহলে এখানে পরমাণুতে করতে গেলে কি হতে হবে? 2টি করতে হবে। এটি ফার্স্ট, এটি ভুলে গেলে কিন্তু হবে না। তারপরে একের অ্যাজ ইউজুয়াল নিয়ম, 7টি অক্সিজেন আছে, 7টি জল হবে। 7টি জল করাতে গেলে 14টি H প্লাস করে দিচ্ছি, তাই আমাকে 14টি H প্লাস করতে হবে। দেখো আয়ন সংখ্যা মিলে গেছে, ফার্স্ট আয়ন সংখ্যা ব্যালেন্স। তারপরে এবারে ইলেকট্রন সংখ্যা, আবার সেই একই নিয়ম, 1 আর -2 -2, 14 1 14, তাহলে পরের রাখে 12। সিমিলারলি 2 3 6 আর 0, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, তাহলে আমাকে 6টি ইলেকট্রন যোগ করে দিতে হবে। ব্যাস, এরপরে কিনা ওপরটিকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 6 দিয়ে, কারণ একটি আছে, তাকে 6 করে দিলাম। ব্যাস, যোগ করে দিই, এই 6 কেটে যাবে। তাহলে আমার দাঁড়ালো কি? 6Fe2 প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস 14H প্লাস ইকুয়াল টু 6Fe3 প্লাস 2 Cr3 প্লাস প্লাস 7H2। বোঝা গেছে? কিন্তু কখনো কখনো পরীক্ষাতে এই আয়ন আকারে দেয় না, তোমাকে এমনি আকারে ফর্মুলার আকারে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে দিতে পারে। এই বিক্রিয়াটাকে K2Cr2O7 দিতে পারে, প্লাস FeSO4 দিতে পারে, H2SO4 দিল, Cr2SO4 হোল 3, Fe2SO4 হোল 3 প্লাস H2। এইটি বললো ব্যালেন্স করো আয়ন ইলেকট্রন পদ্ধতি, তখন তোমার সমস্যা হবে। অর্থাৎ একে আয়ন আকারে লিখতে হবে। তাহলে আয়ন আকারে কি করে লিখবো? ওই আবার একই কথা, জারণ বিজারণে তাকেই অংশগ্রহণ করাবো যেখানে কিনা জারণ সংখ্যার পরিবর্তন হয়। যার জারণ সংখ্যা পরিবর্তন হয়নি তাকে আমরা পার্টিসিপেট করাবো না। তাহলে আমি একটু ভেঙে নিই, তাহলে কে কত আছে? প্লাস, তাহলে কটি কে আছে? 2টি, তাহলে 2K প্লাস। সিমিলারলি Cr2O7 2 মাইনাস, FeSO4 Fe2 প্লাস SO4 2 মাইনাস
H2SO4 কে কি আকার লিখতে পারি 2H প্লাস SO4 2 মাইনাস Cr3 প্লাস SO4 2 মাইনাস 2Fe 3 প্লাস 3SO4 2 মাইনাস প্লাস H2O সমযোজী যৌগ বলে আমি লিখলাম এরকম। তাহলে এখানে দেখো একটা লিখছি যে K প্লাস আর একটা হতো ভুল করেছি হয়তো K2SO4 হতো প্লাস K2SO4 হতো, তাহলে সেখানেও কি হবে 2K প্লাস SO4 2 মাইনাস। বোঝা গেছে? তা এখানে K প্লাস ছিল, এখানেও K প্লাস, জারণ সংখ্যা পরিবর্তন হয়নি তাই ওকে নেব না। Cr2O7 দেখো ক্রোমিয়ামের জারণ স্তর যা, Cr3 প্লাস আছে, এখানে জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে তাই তাকে নিয়েছিলাম। Fe2 প্লাস থেকে Fe3 প্লাস পরিবর্তন হয়েছে তাই তাকে নেব। SO4 2 মাইনাস SO4 2 মাইনাস SO4 সব জায়গায় SO4 2 মাইনাস, তাহলে একে প্রয়োজন নেই, একে নেওয়ার দরকার নেই, আমাদের দরকার নেই, কেউ দরকার নেই। দেখে নাও যে জিনিসটা H2SO4 এর মেনলি কাজ কি H প্লাসটা আমার কাজ, ঠিক আছে? তাই আমরা এটাকে অ্যাসিড মিডিয়ামের জন্য ব্যবহার করেছি, তাই দেখো সুন্দর হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে আয়ন আকারের লেখাটা খুব প্রথমত মনে হচ্ছে কোনগুলো নেবো কোনগুলো, দেখো কিছুদিন করতে করতে তুমি বুঝতে KMnO4 K2 Cr2SO যে এটা নিয়ে KMnO4 মাইনাসটা হবে, FeSO4 এর ক্ষেত্রে MnSO4 থাকলে Mnটা হবে, তা সেইভাবে আমি এটা লিখলাম। কিন্তু যদি এই ফর্মে দেয়া থাকে তাহলে বিক্রিয়াকে এখানে লিখলে শেষ নয়, তোমাকে কি করতে হবে ওই ফর্মে এনে দিতে হবে। তাহলে Fe2 প্লাসটা কোথা থেকে এসেছিল দেখো, Fe মানে 6FeSO4 এটা কোথা থেকে এসেছিল K2 Cr2O7, এই 14H প্লাস কোথা থেকে এসছে H2SO4, একটা H2SO4 কটা H প্লাস দেয় দুটো, তাহলে কি হবে 7H2SO4 ইকুয়াল টু 6, এটা কোথা থেকে এসেছিল, এটা একটার থেকে কটা পাওয়া যায় দুটো, তাহলে 6টা পাওয়ার জন্য কত হতে হবে 3Fe2SO4 হোল 3, Cr একটার থেকে কটা পাওয়া যায় দুটো, তাহলে দুটো আছে, তাহলে ঠিকই আছে Cr2SO4 হোল 3 চলে গেল প্লাস 7H2O। বোঝা গেছে? কিন্তু এখানেই ব্যালেন্স শেষ নয়, কেন? কারণ এই প্রোডাক্টে K2SO4 কোনো পার্টটাই আমি এখানে পার্টিসিপেট করাইনি, কিন্তু তাহলে কেটাকে তো মেলাতে হবে, তার জন্যই ব্যালেন্সের শেষে যদি কোনো পার্টকে আমি এলিমিনেট করে থাকি লাস্টে কিন্তু তাকে কিন্তু যোগ করে দিতে হবে। এবারে কটা পটাশিয়াম আছে দেখে, অতএব K2SO4 এইটি হয়ে গেল আমার সমীকরণ। বোঝা গেছে? আশা করি যেমনই ফর্মে দেওয়া থাক তাহলে যে যেমন দেবে, তোমরা আয়ন ইলেকট্রন পদ্ধতি এই দুটো করালাম অ্যাসিড মাধ্যমে, তাহলে তোমরা এটা আশা করি করতে পারবে। নেক্সট ক্ষারীয় মাধ্যমে একটা দেখিয়ে দিই, সেটা দিয়ে তোমরা ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রেও করতে পারবে। ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে Zn প্লাস NaNO3 প্লাস NaOH প্লাস Na2 ZnO2 NH3 H2, এটি NaOH আছে, তাই এটাকে কি বলবো ক্ষারীয় মিডিয়ামে আমরা করব। তাহলে একে প্রথম আয়ন আকারে নিয়ে নিই, আয়ন আকারে নেওয়ার সময় আমি নিচ্ছি, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবে। এটি কারণ Na প্লাসকে নিয়ে নিই, কে নিয়ে নিই, এনে কে নেবো না, NaOH এর H2SO4 যেখানে H প্লাসটা ইম্পর্টেন্ট ছিল এখানে OH মাইনাসটা ইম্পর্টেন্ট, তাই OH মাইনাসকে নিয়েছি, ব্যাস। আগের মতনই বিক্রিয়াটিকে দুটি পার্টে ভাগ করতে হবে, তো দুটি পার্টে ভাগ করি। জিঙ্ক থেকে ZnO2 2 মাইনাস, তাহলে এইটা ফরমেশন করতে গেলেই আমাকে কি করতে হবে হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাতে হবে OH মাইনাস। আবার যেদিকে H প্লাস দিতাম তার অপোজিট দিকে H2 হতো, যেখানে OH মাইনাস দিচ্ছি সিমিলারলি অপোজিট দিকে H2 হবে। মজার জিনিস হলো অ্যাসিড আর বেসের মধ্যে একটা জায়গা ডিফারেন্স আছে, এখানে ব্যালেন্স করতে গেলে যেটা করতে হয় এক্সট্রা অক্সিজেন, এদিকে কটি অক্সিজেন আছে একটি, এদিকে কটি অক্সিজেন আছে তিনটি, তাহলে কটি এক্সট্রা, এদিকে একটি এদিকে তিনটি, তাহলে 3 মাইনাস 1 দুটি। ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স করতে গেলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে যতগুলি এক্সট্রা অক্সিজেন তত অণু জল হবে, এটি কিন্তু তোমাকে মনে রাখতে হবে। বোঝা গেছে? আম্লিক মাধ্যমে যতগুলো অক্সিজেন ছিল তত অণু ওয়াটার ছিল, সিমিলারলি কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল যে যত অণু এক্সট্রা অক্সিজেন থাকবে তত অণু, তাহলে এখানে 2 অণু এক্সট্রা অক্সিজেন,
তাহলে 2 অণু জল করে দিলাম। যখনই জল করে দিয়েছি হাইড্রোজেন চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা 4, তাকে 4 করে বসেলাম। আশা করি আয়ন মিলে গেছে। এবার আমার ইলেকট্রন 0, 4 1 -4, এখানে -2, তাহলে কি -2 আছে, -4 আছে, তাহলে আমার সোজা একে দুটো ইলেকট্রন অ্যাড করে দিলে। বোঝা গেছে? নেক্সট কি, NO3- থেকে কি হবে, NH3 হবে। হাইড্রাইড পেতে গেলে আমাকে আর অক্সাইড পেতে গেলে OH- দিয়েছিলাম, হাইড্রাইড কম্পাউন্ড পেতে গেছি, তাহলে কি করব, ওয়াটার দেবো। ঠিক অপোজিট দিকে OH-, যেহেতু রিয়াকশনটা বেসিক মিডিয়ামে হচ্ছে, তাই দেখো আবার সে একই কনসেপ্ট, 3 আর 1 4টি অক্সিজেন, 1টি অক্সিজেন, কটি এক্সট্রা, 3টি, 3 অণু ওয়াটার, ব্যাস 6টি হাইড্রোজেন হয়ে গেছে। সিমিলারলি 6 OH করে দিলাম। কিন্তু এটি হচ্ছে একটি এক্সেপশন কেস, যদি মিলে যায় ভালো, যদি না মিলে তাহলে আমাকে আগে যেতে হবে। আগে বাড়াই, আগে কি দাঁড়ালো দেখো, অক্সিজেনটা মিলে গেল, হাইড্রোজেনটা মিলল না, তাহলে একই কনসেপ্ট, যত অণু এক্সট্রা হাইড্রোজেন, তাহলে 6টা, এদিকে 6টা, আর এদিকে কটা, 6 আর 3 9টা হাইড্রোজেন। যত অণু এক্সট্রা অক্সিজেন যদি মিলে যায় ভালো, না মিলে পরের ধাপে যেতে হবে, কি, যত অণু এক্সট্রা অক্সিজেন থাকবে যটি, তত অণু ওয়াটার হবে। তাহলে 6 আর 1 7, তাহলে 6 আর 9 3টি এক্সট্রা, তাহলে আরও 3 অণু ওয়াটার অ্যাড করতে হবে, তাহলে 3 থেকে কত হবে, 6 হয়ে গেল। 6 হয়ে গেলে হাইড্রোজেন কত হয়ে গেছে, 12। আমার 3 আছে, তাহলে এটি কত করলে 12 হবে, 9 করলে 12 হবে। আশা করি বুঝতে পেরেছো। এদিকে দাঁড়ালে এবার ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স, এদিকে 1-, এদিকে 9-, তাহলে আমাকে কি করতে হবে, এদিকে 8টি ইলেকট্রন যোগ করে দিতে হবে। আমি যোগ করি সবসময়, বিয়োগ করতে পারতে। 8, ওপরটি কটি ইলেকট্রন আছে, 2টি, তাহলে ওপরটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 8 হবে। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই, 4Zn, 16OH, 4 8 8। এবারে কি করে দাও, যোগ করে দাও, যোগ করে দিই, ইলেকট্রন কেটে যাবে, তাহলে 4Zn প্লাস 16OH - 16 লেখার আগে একটু ভালো করে দেখে নিই, এদিকে 9টা আছে OH-, সমাধানে যেমন নিয়ম, তাহলে 9, এদিকে 16, তাই একবারে 7 করে দিই, নাহলে এক লাইন লিখতে হতো। NO3- ওয়াটার 6টা, এদিকে ওয়াটার, এদিকে 8টা ওয়াটার, তাহলে এদিকে 2টো ওয়াটারকে লিখে দিই। তারপরে আমরা কি করলাম, এদিকে 4ZnO2 2- করলাম, প্লাস NH3 করলাম। আশা করি ঠিক করে দিচ্ছি, হয়েছে। এরপরে আমাকে ওই জায়গায় ফিরিয়ে আনতে হবে, তাহলে Zn তো Znই ছিল, তাহলে সমতাযুক্ত 4Zn, 7OH- পেয়েছি NOH থেকে, 7NaOH প্লাস NO3 পেয়েছি NaNO3 থেকে, 4Na2 ZnO2 প্লাস NH3 প্লাস 2H2O। আশা করি মিলে গেছে। তাহলে আমার হয়ে গেল ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স। তাহলে আম্লিক মাধ্যমে ক্ষারীয়, এই দুটো জিনিস যদি খেয়াল রাখতে পারো, তাহলে আমার মনে হয় আয়ন ইলেকট্রন ব্যালেন্স দিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর একটা হতে পারে অক্সালিক অ্যাসিডের যেখানে রিয়াকশন আছে সেইটা একটু অসুবিধা হবে, কারণ দুটো সোর্স অফ হাইড্রোজেন আছে, একটা H2SO4 থেকে আসে, একটা অক্সালিক অ্যাসিড থেকে আসে। এরপরে আয়ন ইলেকট্রন তো করলাম, আমি আবার পরে কখনো ক্লাস পেলে আরও ইলাবোরেটলি তোমাদের করব, জাস্ট একটা তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি পার্ট দিচ্ছি, যে এইভাবে তুমি কিন্তু যদি ভাবো তাহলে তোমার কিন্তু অনেকটা সহজ হবে। এবার আমরা চলে আসছি জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান। জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করতেটা আমরা অনেক ছোট থেকেই শিখেছি, এবং তোমরা যদি ক্লাস 10 পাস করে এসছো, তাই তোমরা NH3 তোমাদের সিলেবাসে ছিল, NH3 বিজারণ ধর্মও ছিল, তাই আমরা NH3 ওই সহজতম একদম ইজি এক্সাম্পল দিয়ে শুরু করি। একদম ছোট এক্সাম্পল, আশা করি তোমরা সবাই মনে থাকবে, হয়তো এটি তোমাদের ছিল। তা এখানে প্রথমে জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্সেও একই জিনিস, কে জারণ সংখ্যায় পার্টিসিপেট করেছে সেটা দেখতে হবে। তাহলে সিউটা কত, +2, এখানে সিউ এলিমেন্টাল স্টেট 0 মৌল অবস্থায়। NH3-তে হাইড্রোজেন +1, নাইট্রোজেনটা কত হবে,
-3। সিমিলারলি N2 এলিমেন্টাল স্টেট কী হবে 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 0-তে যাচ্ছে। তাহলে 2 থেকে 0-তে গেলে তাকে আমরা বলি বিজারণ। -0 থেকে -3 থেকে 0, হ্যাঁ বিয়োগ করার সময় একটা ভালো করে খেয়াল রাখবে, বেশি মাইনাস কম পরিবর্তন, বেশি মাইনাস কম। কারণ যদি এখানে -1 হয়ে যেত তাহলে তুমি কিন্তু ভুল করে দিতে, বা -2 হয়ে যেত তাহলে কিন্তু ভুল করে দিতে। 0 আছে বলে তোমার হয়তো কিছু মনে হবে না, কিন্তু সবসময় বলবো বেশিটা মাইনাস কমটা। তাহলে 0 -3 মানে 3, তো এটা হচ্ছে জারণ। এবারে কত ইউনিট চেঞ্জ হয়েছে? তাহলে 2 থেকে 0 2 ইউনিট বা 2 একক পরিবর্তন হয়েছে জারণ সংখ্যা। এখানে কত এককে পরিবর্তন হয়েছে? 3 একক এর পরিবর্তন হয়েছে। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি এবং হ্রাস এর অনুপাত কত যদি আমি দেখি, তাহলে আমরা দেখব যে 3:3:2। তাহলে আবার ওই 3:2 যদি আমার হয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে 2:3 দিয়ে করতে হবে। তাই আমি কি করব? গুণ করব কত দিয়ে? 2:3 দিয়ে। তাহলে এদের কত ইউনিট চেঞ্জ হয়েছে? 2 ইউনিট। তাই দিয়ে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 3 দিয়ে। তাই একে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 একে কত দিয়ে মাল্টিপ্লাই করব? এদেরটা চেঞ্জ হয়েছে কত? 2। তাই 2 দিয়ে 2 করতে গেলে এখানে যদি 2 করে দিই তাহলে নাইট্রোজেনটা 4 হয়ে যাচ্ছে, আমাকে করা চলবে না। এইটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? তা যেমন সাইকেল চালাচ্ছি, কখনো যেন ভুল করে কেউ ডান দিকে বা বাঁ দিকে যাচ্ছি, সেদিকে গাড়ি চলে এলো, তখন আমাকে রোডটা চেঞ্জ করতে হবে। সেরকম যদি 2টা করেছি এখানে 2 করে দিই 4 হয়ে যাবে, তাহলে ব্যালেন্সটা মিলবে না, অতএব এখানে গুণ করা চলবে না। তো দেখো, আশা করি ব্যালেন্সটা সম্পূর্ণ হয়ে গেছে। তো জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স করলে আমাদের পরীক্ষায় নাম্বার পেতে গেলে তা একটু লিখতে হয় যে জারণ সংখ্যা বৃদ্ধি এত একক, হ্রাস এত একক, এদের অনুপাত হচ্ছে এত। অতএব সমতারেখা বিধান করতে গেলে রিভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপর লিখতে হবে সমতাযুক্ত সমীকরণটি হলো এটি। এইটি যদি তুমি সম্পূর্ণ লেখো তাহলে তুমি ফুল মার্কস পাবে। বোঝা গেছে? তাও আমরা কখনো কখনো ছেলেটা ঠিক ব্যালেন্স করলে আমরা মানবিকতার খাতিরে বা এমনিতে যে না ছেলেটা বুঝে বলে নাম্বার দেওয়া হয়, তবে কখনো কখনো স্যাররা নাম্বার কাটতে পারে। এরপরে হচ্ছে আরেকটি উদাহরণ আমি করাই, ইন্টারেস্টিং উদাহরণ। এটি দিয়ে একটি পরবর্তীকালে বিক্রিয়া বিভিন্ন ধরনের বলবো যে P4 প্লাস NOH H2 PH3 প্লাস NaH2PO2, একে যদি জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স করতে বলি তাহলে কিন্তু এটা সমস্যা দেবে। কারণ ফসফরাসই 0 স্টেট থেকে -3-তে গেছে। NaH2PO দেখো, সোডিয়াম 1, হাইড্রোজেন 2, ফসফরাস 0, তাহলে x সমান কত? +1। তাহলে এটা গেল +1। ফসফরাস থেকে বেড়েছে কমেছে, তাহলে একটা কি গুণ করব কি করব, এটা সমস্যা। তাই আমার মনে হয় ফসফরাসকে এরকম না লিখে দুটি পি লিখে নাও, পিপি লিখে নাও, তাহলে আমার মনে হয় এই সমস্যা দূরীকরণ হবে। অ্যাকচুয়ালি এটা সায়েন্টিফিক ওয়েতে নয়, এটা অ্যাকচুয়ালি আমি পড়াতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে এটা করা ভালো। তাহলে একটাই 0 পিপি -3 +1, তা 0 থেকে কি হয়েছে মাইনাস মানে 3 ইউনিট, 0 থেকে 1 মানে 1 ইউনিট চেঞ্জ হয়েছে। তাই কি করব? এদের চেঞ্জটা কাকে মাল্টিপ্লাই করব? মাল্টিপ্লাই করে দিচ্ছি। এদের চেঞ্জটা কত ইউনিট? 1 ইউনিট, মাল্টিপ্লাই করার দরকার নেই। বোঝা গেছে? কিন্তু তাহলে 3p আর p কি হয়ে গেল? 4p, মানে p4, সেটা কি আমরা p4 লিখে দিলাম, প্লাস NaOH। NaOHটা ব্যালেন্স হয়নি কারণ 3 হয়ে গেছে, তাহলে একে আমাকে 3 করে নিতে হবে। জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স করলে কিন্তু মাঝে মাঝে এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার আয়নে যেমন ম্যাক্সিমাম সমাধি হয়ে যেতে পারে, কিন্তু এখানে না হবে না, সম্ভাবনা কম হবার সম্ভাবনা কম। H2O তাহলে দাঁড়ালো PH3 প্লাস 3 NaH2PO2। এবারে দেখো হাইড্রোজেনটা মিলেছে কিনা, 3টে আর 6 9টা, ঠিক আছে? তাহলে এখানে 3 হয়ে গেছে, তাহলে এটাকে 3 করতে হবে। দেখো তাহলে P4 প্লাস 3 NaOH প্লাস 3 H2O PH3 প্লাস 3 NaH2PO2। আমার মনে হয় এটা তুমি সাইডে করে নিতে পারো, তাহলে সুবিধা হবে। আর তুমি যদি বুঝে যাও যে ওটার থেকে আসছে যাচ্ছে,
চেঞ্জটা, তাহলে তুমি নাও করতে পারো। ঠিক আছে, তা যারা অসুবিধা হবে তাদের জন্য আমি এই জিনিসটাকে মনে রাখতে বলবো। আমি আর করাচ্ছি না ব্যালেন্স, তোমরা এবারে করতে থাকবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আয়ন ইলেকট্রন পদ্ধতি, জারণ সংখ্যা পদ্ধতি দুটোই আমি করেছি। একটা জায়গায় আমি স্কিপ করে গেছি প্রথমে, যেহেতু এখানে এইটার থেকে শুরু করব বলে স্কিপ করেছিলাম, যে বিক্রিয়ার ধরন, দু ধরনের বিক্রিয়ার এই ধরন সম্বন্ধে আমরা জানি। বিক্রিয়াকে কীরকম, এই জারণ সংখ্যার পরিবর্তন অনুসারে যে কী রকমভাবে হচ্ছে, একটাকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, একটাকে বলি কম্প্রপোর্শনেশন রিয়াকশন। আর একটা যদিও অটো অক্সিডেশন আছে, তো আমি ওটাকে এখানে ক্ষেত্রে গুরুত্ব দিই না, কারণ ওটা আমরা অনেক দিন থেকেই শিখে এসেছি। তাহলে এখানে যেটা আমরা দিই যে ডিসপ্রপোর্শন এবং কম্প্রপোর্শন রিয়াকশন। তার মধ্যে অলরেডি আমি একটা এক্সাম্পল এখানে লিখেছি, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ডিসপ্রপোর্শন বিক্রিয়া আর একটাকে কম্প্রপোর্শন বিক্রিয়া। প্রথমে যেটা আমরা বলবো ডিসপ্রপোর্শন বিক্রিয়া। ডিসপ্রপোর্শন বিক্রিয়া আমরা কাকে বলবো, যে বিক্রিয়াতে একটা এলিমেন্ট থেকে কি হয়েছে, জারণ সংখ্যার হ্রাস হয়েছে এবং জারণ সংখ্যার বৃদ্ধি হয়েছে। সেম এলিমেন্ট থাকতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং একই এলিমেন্টের যৌগ তৈরি হয়েছে একটা এলিমেন্ট থেকে, যে সেই যে অন্যতে গেছে সেই যৌগতে ওই এলিমেন্টে কিন্তু থাকতে হবে। তাহলে একই সাথে কী হয়েছে, জারণ সংখ্যা কমেছে এবং জারণ সংখ্যা বেড়েছে, সেই বিক্রিয়াকে আমরা কি বলি, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। তাহলে এই এক্সাম্পলটি হচ্ছে একটি ভালো উদাহরণ ডিসপ্রপোর্শন বিক্রিয়া। আরও আছে, যেমন Cl2-র সাথে NaOH লঘু শীতল কন্ডিশনে অবশ্যই কন্ডিশনটা উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, লঘু শীতল, গাঢ় হলে এই কন্ডিশনটা প্রোডাক্টটা চেঞ্জ হয়ে যায়, NaOCl3 হয়ে যায়। লঘু শীতল এই কন্ডিশন অবশ্যই ঠান্ডা, শীতল লিখে দিচ্ছি। তা এখানে দেখো Cl-টা 0 আছে, NaCl -1, NaOCl +1। তাহলে এখানে জারণ সংখ্যা কমেছে আবার জারণ সংখ্যা বেড়েছে, তাহলে এই বিক্রিয়াকে আমরা কি বলতে পারি, ডিসপ্রপোর্শন বিক্রিয়া। আর একটা ক্লাস 12-এ তোমরা পড়বে, খুব পপুলার অর্গানিক রিয়াকশন, যেখানেতে কি না, দেখো যদি আমরা একটা কমন এক্সাম্পল নিই, 50% NaOH দিই, সেখানে HCOONA + CH3OH, হ্যাঁ, যেটাকে আমরা নাম পরবর্তীকালে তোমরা শুনবে ক্যান্নিজারো বিক্রিয়া বলে শুনবে। এখানে কি হচ্ছে, অ্যালডিহাইড। আমরা যখন অর্গানিক পড়ি অ্যালকোহল, অ্যালডিহাইড, হ্যাঁ, আর একটা কথা যেটা ওখানে মেনশন করতে, যে এদের দুজনকার মধ্যবর্তী থাকবে। তাহলে অ্যালকোহল, অর্গানিকে কি হয়, অ্যালকোহল, তারপরে কি হয়, অ্যালডিহাইড বা কিটোন, এখানে কিন্তু অ্যালডিহাইড কথায়, তারপর হচ্ছে অ্যাসিড, অ্যালডিহাইড অর কিটোনও হতো, আমি কিন্তু এখানে কিন্তু, তাহলে অ্যালডিহাইড থেকে কি হচ্ছে, অ্যাসিড, তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড হলো অক্সিডেশন, আর এটার থেকে কি হলো, রিডাকশন। তাহলে এইটা একটা কি বিক্রিয়া, ডিসপ্রপোর্শন বিক্রিয়া। তাই জয়েন্ট বা কম্পিটিটিভ এক্সামে কিন্তু ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, এই বিক্রিয়াটা তুলে এটি কি ধরনের বিক্রিয়া, ব্যাস, ডিসপ্রপোর্শন বিক্রিয়া। কম্প্রপোর্শন বিক্রিয়া কিন্তু ঠিক ডিসপ্রপোর্শন বিক্রিয়ার রিভার্স, কম্প্রপোর্শনেশন বিক্রিয়া। কম্প্রপোর্শন বিক্রিয়া কি, তাহলে প্রথমেই বলবে ডিসপ্রপোর্শন বিক্রিয়া রিভার্স, মানে দুটো একই এলিমেন্টের দুটো ডিফারেন্ট অক্সিজেন স্টেট, একটা বেশি একটা কম, সেখান থেকে কি হবে, এদের মিডিল যে অক্সিডেশন -1 আর +1, এদের মিডিল কি 0, সেখানে যাবে, সেটাকে আমরা কি বলবো, কম্প্রপোর্শন রিয়াকশন। যেমন একটা ছোট্ট এক্সাম্পল, তোমাদের বইতে অনেক বড় বড় এক্সাম্পল আছে, তা একটি ছোট্ট এক্সাম্পল দেখো, দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট, AgD 0, একটা +2, কিসে গেছে, +1 স্টেটে গেছে, 0 আর 2 এর মধ্যবর্তী, ঠিক ওই রিয়াকশনটা দেখো রিভার্স। তাই বলা হয় কম্প্রপোর্শন রিয়াকশন হলো ডিসপ্রপোর্শন রিয়াকশনের বিপরীত প্রক্রিয়া। আশা করি ডিসপ্রপোর্শন পরীক্ষাতে কি পড়ে, যদি তোমরা 11-এর কথা ভাবো, তাহলে ডিসপ্রপোর্শন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, কম্প্রপোর্শন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও,
আর যদি জয়েন্ট বা এসব পরীক্ষাতে কিছু বিক্রিয়া দিয়ে দেবে, বলবে নিচের কোনটি ডিসপ্রপোর্শন বিক্রিয়া, নিচের কোনটি কম্প্রপোর্শন বিক্রিয়া, বা নিচের কোনটি ডিসপ্রপোর্শন বিক্রিয়া নয়। এই নয় যখন থাকবে তখন কিন্তু খুব ভালো করে কেয়ারফুল হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তা আমার ডিসপ্রপোর্শন কম্প্রপোর্শন। আর একটা ছোট্ট জিনিস আছে, সেটা বললেই হয়তো আমার মনে হচ্ছে রেডক্সটা মোটামুটি কমপ্লিট হবে, যদিও সেটা বলতে গেলে সমস্যা হচ্ছে তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট কথাটাকে উচ্চারণ করতে হবে আমাকে। যদিও ইকুইভ্যালেন্ট কনসেপ্ট আমি মূল কনসেপ্টে পড়াবো আমার, তবু এখানে যেহেতু পড়াচ্ছি জারক পদার্থের কী করে তুল্যাঙ্ক ভার নির্ণয় করা যায়। তুল্যাঙ্ক ভার কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের প্র্যাকটিক্যাল পারপাসের জন্য, তো খুব গুরুত্বপূর্ণ, এবং যে ল্যাবে আমরা এটা ছাড়া কিন্তু চলতে পারবো না তুল্যাঙ্ক ভার। কেন বলি, যদি আমার মাকে বলি মা শরবত করো, একটাতে 2 চামচ চিনি দিয়ে শরবত করো, একটাতে 1 চামচ চিনি দিয়ে শরবত করো, তা খেলাম, তাহলে মাকে আমি বললাম মা এটা বেশি মিষ্টি হয়েছে বা এটা কম মিষ্টি হয়েছে, তাহলে তুমি নিশ্চয়ই 2 চামচ চিনি এটা দিয়েছিলে, তাহলে খেয়ে বুঝতে পারি। কিন্তু অ্যাসিড বা বেস বা লবণ এদের গাঢ়ত্বগুলো তো এইভাবে বোঝা সম্ভব না খাওয়া, তাহলে একটা প্যারামিটার দরকার, যে প্যারামিটারের সাহায্যে আমরা বলতে পারবো এটার বেশি কনসেন্ট্রেশন, এটা কম কনসেন্ট্রেশন। সেই সমস্ত কনসেন্ট্রেশন টার্ম জানার জন্য কি দরকার, নর্মালিটি আসবে, মোলারিটি আসবে, মোলালিটি আসবে, ফর্মালিটি আসবে, মোল ফ্র্যাকশন আসবে, পিপিএম আসবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের দরকার। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট। এগুলো যদি কারোর মধ্যে ক্লারিফিকেশন না থাকে, তাহলে কিন্তু সে কেমিস্ট্রি কেন মানে সায়েন্স ভালো বুঝতে পারবে না, অ্যাকচুয়ালি সে প্র্যাকটিক্যালের জন্য অযোগ্য হয়ে পড়বে। তাই ওগুলোকে আরও ভালো করে করতে হবে। তো আমি অবশ্যই যখন ক্লাস পাবো আমি ওই জায়গাটাকে তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। জাস্ট যেহেতু জারণ বিজারণ পড়ছি ওর সাথে একটু রিলেটেড, তাই তুল্যাঙ্ক ভার কথাটা বলে পরে কীভাবে ক্যালকুলেশন করা হয় একটা দুটো এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিই। যে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার কী করে নির্ণয় করানো হয়। জারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে 1 তুমি জারণ সংখ্যার সাহায্যে করতে পারো, 2 তোমাকে আয়ন ইলেকট্রন পদ্ধতি করতে পারো, যেটা সুটেবল হবে সেটা করবে। যদি আমরা বলি আয়ন ইলেকট্রন পদ্ধতি করব, কার করব, কে মনে করব, কিসে, মিডিয়াম উল্লেখ করতে হবে, কারণ মিডিয়ামের ওপর অ্যাসিডিক মিডিয়াম, বেসিক মিডিয়াম না নিউট্রাল মিডিয়াম, তুমি যদি এটা ঠিক করে না স্পেসিফাই করো তাহলে কিন্তু বিক্রিয়া বিভিন্ন ধরন হবে, তাই না। তোমার ফিজিক্সের টিচার দরকার, তুমি কেমিস্ট্রি টিচারের কাছে গেলে হবে কি, সেরকম অ্যাসিড, বেস, নিউট্রাল মিডিয়াম এই জিনিসগুলো দরকার। তাহলে আমি এটা কার করছি, আম্লিক মাধ্যম। তাহলে আম্লিক মাধ্যমে এর কীভাবে ডিসোসিয়েট হয় সেটা জানতে হবে। তা কী করে জানবো, MnO4- কে যদি আমরা একটু আগেই করেছি Mn2+, H+ দিলে কি হবে, H2O হবে। তা MnO4- তাহলে 4টা অক্সিজেন, 4টা 8H+, 5 ইলেকট্রন। তাহলে এই জারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে কি করব, জারক পদার্থের আণবিক ওজন ধরি, KMnO4 আণবিক ওজন যদি m হয় তাহলে এর কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, 1 মোল KMnO4 এর জন্য 5টা, তাহলে এর তুল্যাঙ্ক ভার হবে m/5। বোঝা গেছে। যদি অ্যাসিড গেল, তারপরে পোষো মাধ্যম করে ক্যালকুলেশন করে দেখব কিনা m/3। ক্ষারীয় মাধ্যম ক্যালকুলেশন করে দেখব কটা ইলেকট্রন ট্রান্সফার, m/1। তাহলে m/5, m/3, m/1। তাহলে এইভাবে আমরা পড়বো, যেহেতু তুল্যাঙ্ক ভারে পড়াবো সেই জন্য আমি এটা বলছি না। K2CR2 করলে আমরা দেখতে পাবো m/6। ওকে, এবারে যদি বলো এর আণবিক ওজন, হ্যাঁ KMnO4 ক্যালকুলেশন তোমায় করে নিতে হবে, দেখবে 158 পয়েন্ট সামথিং এরকম আসবে। ঠিক আছে, এটা তোমাকে ক্লাস 7-8 থেকে শিখে আসছো কী করে ক্যালকুলেশন করতে হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি পরীক্ষাতে m বলে দেয় তাহলে m/5 করে দেবে, m/3, m/1, m/6। আর একটা যেটা তোমাদের ভুল হয়, অক্সালিক অ্যাসিডের সংকেতটা সবাই জানলেও জল অণুটাকে ক্যালকুলেশন করতে ভুলে যাই আমরা। এর আণবিক ওজন হয় 126, কি না C2O4 2- থেকে কি হয়ে যায়, CO2 হয়। তাই C2 2 ইলেকট্রন, তাহলে 2 ইলেকট্রনের জন্য কি হবে, 126/2 63। সিমিলারলি থায়োসালফেটের ক্ষেত্রেও প্রবলেম হয়, সেটাও একটু কিন্তু দেখে রাখবে। এইভাবেই আমরা কি করতে পারি, যে জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। আর একটা জিনিস যেটা আমাকে আরেকবার আসতে হবে লাস্ট, এটাও কিন্তু ওই নর্মালিটি মোলারিটি না হলে এই অঙ্কগুলো কিন্তু করা যাবে না। যেমন MnO4- + H+
Mn2 প্লাস প্লাস H2O 4H2 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন Fe2 প্লাস থেকে Fe3 প্লাস প্লাস ইলেকট্রন 5 5 5 তাহলে কি হলো MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 Fe2 প্লাস Mn2 প্লাস 5 Fe3 প্লাস প্লাস 4H2। এখানেতে আমরা যদি এর সাথে রিয়াকশন করায় KMnO4 সাথে FeSO4 এস্টিমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই জায়গাটার কিন্তু গুরুত্ব দিতে হবে। যদি আমি বলি 1 মোল MnO4 KMnO4 মানে KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল অফ Fe2 প্লাস, এদিকে 1 এদিকে 5। এইখান থেকে আমরা কিন্তু যেহেতু আমরা নর্মালিটি মোরালিটি তোমাদেরকে পড়াইনি আমি, তাই আমি এই জায়গাটাকে বাদ দিয়ে যাচ্ছি। কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে শিখতে হবে, না হলে প্র্যাকটিক্যালে ক্যালকুলেশন করতে পারবে না। তোমরা যদি ভবিষ্যতে কেমিস্ট্রি অনার্স করো বা পাশে যাও সেখানেও কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি আরেকবার সামারি করে বলে দিই, জারণ বিজারণের যেটা আছে যে একটা বিক্রিয়াকে দেখে শিখতে হবে এটা জারণ বিজারণ বিক্রিয়া না নয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কোনটি জারক পদার্থ কোনটি বিজারক পদার্থ। একটা বিক্রিয়া দিয়ে তোমাকে জানতে চাইতে পারে কোনটা জারক পদার্থ বা কোনটা বিজারক পদার্থ। 3rd পয়েন্ট কি, জারণ সংখ্যা নির্ণয়। 5th পয়েন্ট কি, জারণ সংখ্যার সাথে সমতা বিধান। 6 পয়েন্ট কি, আয়ন ইলেকট্রন প্রতি সমতা বিধান। 7 পয়েন্ট কি, তুল্যাঙ্ক ভার নির্ণয় জারক পদার্থ বা বিজারক পদার্থে। লাস্ট নট লিস্ট, যে এই প্র্যাকটিক্যাল পারপাসে জেনে এই অঙ্ক করতে হবে। আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, যেহেতু আমি গ্রাম বাংলারই ছেলে, কারণ গ্রামকে সেভাবে সাহায্য করতে আমরা পারি না, তাই প্রচেষ্টার মাধ্যমে গ্রামের ছেলে মেয়েদের যাদের শিক্ষাতে তারা যেন অগ্রগতিতে এগিয়ে আসতে পারে, তাই আমি এই প্রচেষ্টাকে আবার অসংখ্যভাবে ধন্যবাদ জানাবো। এবং আমি যেন এই প্রচেষ্টাকে এইভাবেই আমার কাজের ফাঁকে ফাঁকে সহযোগিতা করতে পারি সেই আশায় আমি রাখবো। যাক, প্রচেষ্টা আরও ভালো প্রচেষ্টা নিয়ে মানুষের দরজায় গোড়ায় পৌঁছে যাক। গ্রাম বাংলার থেকে উঠে আসা আমরা জানি কত কঠিন, কারণ গ্রাম থেকে যে মানুষটি শিক্ষিত হয়ে আসে তার কর্মসূত্রের জন্য তাকে বাইরেই থাকতে হয়। তাই তারা মনে প্রাণে চাইলেও যে আমি গ্রামের জন্য কিছু করব, সবসময় সেটা হয়ে আসে না। তাও আমরা যারা আছি মাঝে মাঝে চেষ্টা করি, কখনো কোনো গ্রামের ছেলে যদি বলে বই খাতা বা পড়তে, তার হাত আমরা বাড়িয়ে দিই। তাই এই প্রচেষ্টার মাধ্যমে আমি আরও সমস্ত গ্রাম থেকে উঠে আসা টিচার এবং শিক্ষানুরাগীর কাছে অনুরোধ রাখবো, আপনারা এই প্রচেষ্টার ডাকে সাড়া দেবেন। ধন্যবাদ।